খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, রায় বহালের আশা আসামি পক্ষের। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও বহাল রাখবে। হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল। দীপুসহ 6 আসামি প্রমাণ থাকায় রেহাই পাবেন না কেউ, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম, প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান নাহিদের। দেশ বিদেশে ডক্টর ইউনূসকে হেয় করতেই তড়িঘড়ি করে অর্থ পাচার মামলা প্রত্যাহার, দাবি আইনজীবীর। আইনসম্মত ছিল কিনা আপিল বিভাগের রায় 23 এপ্রিল। আওয়ামী লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ সালমান এফ রহমানের। 4 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। ছদ্মবেশে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। খুব একটা দেখা যেত না বাইরে, বলছেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলার আশা পুলিশের। এবং রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের 7 বছর পর গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ বলছেন সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। আপিল বিভাগীয় খালাসের রায় বহাল থাকার প্রত্যাশা আসামিপক্ষের। এদিন অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরকে গ্রেফতার থেকে 17 বছর সাজা দেয়া সহ সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি সেই আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকেরই প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্র আপিলে গেল? যদিও আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তারা বলছেন সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা আসা উচিত, তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা। আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্টে এসে সব আসামি খালাস পান। এদিন অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। তার আইনজীবীরা বলছেন বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। এই 1-11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। আইনজীবীরা বলছেন 11 সময়ে বেগম জিয়া সহ যে কজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইস্কাটনের লেডিস ক্লাবের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন।
সরকারের কয়েকজন উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন স্বরে কথা বলছে মন্তব্য করে তিনি বলেন, যদি মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হয় তাহলে ভুল বার্তা যাবে জনগণের কাছে। একই আয়োজনে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনীতিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকতে হবে। শাসন শোষণে দেশের শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা এমনকি দুই একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় পূরণের চেষ্টা করে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে। বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন। শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে এবং আমরা যেটা বলেছি এই আন্দোলনের সময়ও যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সিস্টেমটাকে আমাদেরকে বদলাইতে হবে এবং আগামী বাংলাদেশ নেতৃত্বে যাদের হাতে যাক না কেন সেইটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন। রাজনৈতিকভাবে উৎসাহী না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারিতে নাম এসেছে সালমান এফ রহমানের। গেল কয়েক মাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে শায়ন এফ রহমানকে বানান ভাইস চেয়ারম্যান। বাবা ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠানে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করত বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে অন্তত 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 7,129 কোটি টাকা। এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন, আমি আসছি 6 মাস হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সুবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এসএলএম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে 23 এপ্রিল সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তার আইনজীবী বলছেন, দেশে বিদেশে হেয় করতেই প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয় দুদক। বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলা মুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার 4 দিন পর অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এভাবে মামলা প্রত্যাহারের কারণে বিব্রত হন এই নোবেল জয়ী। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি। বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার বক্তব্যও শোনেন আপিল বিভাগ। 23 এপ্রিল এ বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় মামলাটা নিষ্পত্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশে বিদেশে নেতিবাচক বার্তা দিতে সবার অগোচরে তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুদক। কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছদ্মবেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি। এলাকাবাসী বলছেন, সহযোগী সহ তিনি বেশিরভাগ সময়ই ঘরের ভেতরে থাকতেন। প্রায় 4 মাস এমন চলার পর অবশেষে র্যাবের জালে ধরা পড়ল 5 সহযোগী সহ আতাউল্লাহ। আলাদা 2 মামলায় তারা 10 দিনের রিমান্ডে আছেন। সিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত তানভীর হাসান মেঘের প্রতিবেদন। চুলদারি কেটে ছদ্মবেশে প্রায় 4 মাস ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ভূমিপল্লী টাওয়ারের 10 তলাই ভবনের 8 তলায় বসবাস করে আসছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। সঙ্গে থাকত সংগঠনের অন্য সদস্যরা। অবাক করার বিষয়, এলাকাবাসী কেউই জানতেন না তাদের সম্পর্কে। এলাকাবাসী বলছেন, নামাজ পড়া এবং প্রয়োজনীয় কাজ ছাড়া তারা কখনোই বাসা থেকে বের হতেন না। যে 3 তলা আছিল, এরা 3 থেকে 4 জন আছিল। এরপর 8 তলা গেছে, হেগো টোটাল ফ্যামিলি লই আইছে 8-10 জন, মহিলা শুদ্ধে, বাচ্চা শুদ্ধে। আমি আসছি হচ্ছে 1 তারিখে আমার এই ফ্ল্যাটে, এই মার্চের 1 তারিখে। তা আমি দীর্ঘদিন নিচে গ্যারেজে আমি ফ্ল্যাটের কাজ করাইছি, আমার ফার্নিচারের কাজ করাইছি, কিন্তু আমি মানে রানিং অবস্থায় ওদের চেহারা কখনো দেখিনি। একটা লোককে চিনছি, কারণ হচ্ছে একটা লোক আপনার মেবি মাসখানিক আগে নতুন একটা ফার্নিচার কিনছিল। এর আগে কোনো কিছু জানতাম না আমরা, কিন্তু উনি নামাজে যাইতো, এই লোকগুলা নামাজ পড়তো, নামাজের জন্য ডাকতো, ভাই নামাজে চলেন একটুকুই। 5 ওয়াক্ত দেখতাম না, অ্যাকচুয়ালি আসর মাগরিবে ওই 2 টাইমে দেখতাম, অ্যাকচুয়ালি আসরের টাইমে, মাগরিবের টাইমে। গত 16ই মার্চ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও অপরাধ সংগঠনের লক্ষ্যে গোপন বৈঠকে বসে আতাউল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। ঘটনাস্থল থেকে আরসার প্রধান 6 জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে আলাদা দুটি মামলা করে র্যাব। মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হলে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত পরশু র্যাবের একটি আভিযানিক টিম রোহিঙ্গার আরসা প্রধানকে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে। তৎপরবর্তীতে তাকে নিয়ে ময়মনসিংহেও একটা অপারেশন চালানো হয় এবং তাকে আদালতে 2টা মামলায় চালান দেওয়া হয়েছিল। আমার পুলিশ তাদেরকে রিমান্ড প্রেয়ার করে এবং 10 দিনের রিমান্ড নিয়ে আসে 2টি মামলায়। তারা এখন পুলিশি হেফাজতে আছে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেট হবে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। উন্নয়ন বাজেটে স্থান পাবে না অপ্রয়োজনীয় প্রকল্প। দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন। মূল্যস্ফীতি, ব্যাংক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে, বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। সামাজিক নিরাপত্তা, শিশুদের শিক্ষা সব আসছে। আমরা বলছি বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতটা বিশেষ দিকে নজর দেবো। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়িতে ব্যবসা বাণিজ্য যেন সারা রাখে। সন্ধ্যার সময় আলো থাকছে। বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর স্বপ্ন অধিনায়ক ও কোচের। আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল শেফিল্ড তারকা। শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক এ রায় দেন। জানা যায় 2021 সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এবার ঈদ কেনাকাটার খবর। নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দেশি ব্র্যান্ডের পোশাককে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। দামে ও মানেও সন্তুষ্ট তারা। ঈদ কেনাকাটায় রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ডের পোশাক। ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ট্রেন্ডের সমাহারে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের পোশাকে নিখুঁত কারুকাজে ফুটিয়ে তুলেছে উৎসবের ছোঁয়া। প্রোডাক্ট অবশ্যই ভালো, প্রাইস এবং কোয়ালিটি দুইটা যদি কম্পেয়ার করি ইটস দ্য বেস্ট। প্রাইস মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। মূল্য ছাড় সহ গিফট কুপনে ক্রেতারা পাচ্ছেন নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ। রাইট আমি যেটা নিয়েছি সেটা অফারেই নিয়েছি। কুপনের মাধ্যমে সে আমাদের একটা রয়্যাল এনফিল্ড বাইক অথবা একটা ডাবল ডোরের ফ্রিজ অথবা ঢাকা টু কুয়ালালামপুর কাপড়ের টিকিট জিতে নিতে পারবে। আবহাওয়াকে গুরুত্ব দিয়ে ভিসকস সিল্ক, নিট, ডেনিম, জ্যাকার্ড কটনের আরামদায়ক কাপড়ই প্রাধান্য পেয়েছে এবারের ঈদের পোশাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফিলিস্তিনের বিজয় কামনা করে এবার বিশেষ দোয়া হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামে। স্থানীয় সময় মঙ্গলবার তারাবির নামাজের পর এই দোয়া করেন শাহ আব্দুর রহমান আস সুদাইস। এ সময় ফিলিস্তিনের ওপর হামলাকারীদের ধ্বংস কামনা করা হয়। দোয়া করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন আস সুদাইস ও ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যার সময় বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। বাড়তি কোনো চাপ নিতে চান না, দলের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। It's been amazing for me to come here and meet the team. I met the coach last night, but I didn't get here till quite late, so I met the whole team in the morning. Very friendly, very welcoming, and I'm just excited to get going now. We can achieve whatever we'd like. We just have to put in the hard work, and we need to respect the process of getting to that level. Very surprised with the team's tactical abilities and the way they've been attacking teams. So I'm hopeful. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার।
চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান এনসিপির। এবং ছদ্মবেশে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। খুব একটা দেখা যেত না বাইরে, বলছেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলার আশা পুলিশের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।